পর্ব। সেকেন্ড হচ্ছে যে যখন আমেরিকার ভিসা প্রথমবার রিজেক্ট হয়ে গিয়েছিল। আমেরিকার ভিসা প্রথমবার রিজেক্ট হয়ে যাওয়ার পর দ্বিতীয়বার যখন আবার অ্যাপ্লাই করা হলো তখন ভিসাটা পেয়ে গেছে। সেদিনকে সন্ধ্যাবেলা আমি প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, পাসপোর্টটা আমি এখানে নিয়ে এসেছিলাম। আমি এখানে আসবার সময় ভেবেছিলাম, আমার মনে মনে একটা চিন্তা হয়েছিল যে ঠাকুর এবার আজকে কিন্তু গিয়ে ঠাকুরকে বললো ঠাকুর মিষ্টি খাওয়াতে হবে, কোনো ছাড়াছাড়ি নেই, মিষ্টি খাওয়াতে হবে। সেদিনকে আমি আসবার কিছুক্ষণ আগে এখানে কেউ ছিল, তাকে দিয়ে উনি এর থেকে দোকান থেকে মিষ্টি আনিয়ে রেখেছিলেন। আমি আসার সাথে সাথে বললেন আয় আয় আয়, আগে মিষ্টি খা তারপর কথা হবে। এরকম আমাদের গুরুদেব এরকম মিষ্টি ছিল। আমার এখনও মনে আছে, একবার আমি খুব ছোটো ছোটো ঘটনা বলছি, আমার একবার মনে আছে যে বাবা পুরী গেছে, পুরীর থেকে পুরীর গজা এনেছে। এবারে কোথাও একটা অঙ্কে গণ্ডগোল হয়েছে প্যাকেটে, দেখা গেল যে আমার জন্য কোনো গজা নেই, মানে বাড়ির জন্য একটা প্যাকেটও নেই। আমি ঠাকুরের জন্য যা ছিল ঠাকুরকে এনে দিয়েছি প্রথমেই। ঠাকুর কোনো দিকে তাকালেন না, এই কে আছিস রে, প্যাকেটটা খোল, আগে বড়ালকে দুটো খাওয়াবো তারপর সবাই খাবে। এই ছিল আমার গুরুদেব। উনি আমাদের প্রত্যেকের মনের কথা, আমার এখন না, প্রত্যেকের মনের কথা সবসময় উনি খেয়াল রাখতেন এবং তার সন্তানেরা যাতে আনন্দে থাকে, হাসি খুশিতে থাকে, ভালো থাকে, তার জন্য সবসময় চেষ্টা করতেন। আর একটা ঘটনা বলে আমি শেষ করবো। কোনো একটা ঘটনাতে আমার পার্সোনাল কোনো একটা ঘটনাতে আমি প্রচণ্ড সেদিনকে মানে অ্যাজিটেটেড হয়ে আছি। আমি এখানে এসেছি, ঠাকুর এখানে বসে খাচ্ছিলেন। আমার যতদূর মনে হয়েছে চৈতালি ওখানে বসেছিল। আমি এখানে এসে জিজ্ঞাসা করলাম, ঠাকুরকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা ঠাকুর, আমাদের জীবনে যা কিছু ঘটে সব কি আপনি করেন? কেউ নেই, খুব ক্যাজুয়াল, হ্যাঁ আমি করি। যে 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 যত দুঃখ পায় সব আপনি দেন? হ্যাঁ আমি। যে যত সহ্য করতে পারে তাকে তত দুঃখ আমি দিই। কেন দেন? ঠিক হাতটা এরকম করে বলেছে, যত তাড়াতাড়ি সম্ভব যাতে তার খারাপ দিনটা শেষ হয়ে যায়। ঠিক আছে, এই হচ্ছে আমাদের গুরুদেব। আমরা হয়তো ওনার কাছে এসেছি, দীক্ষা পেয়েছি, আমাদের অনেক ভালো মন্দ খারাপ দিনের মধ্যে দিয়ে আমরা পার করেছি, কিন্তু এটা জেনে রাখবেন ওনার উদ্দেশ্য ছিল এটাই যে যাতে আমাদের ওনার থাকতে থাকতে, শরীরে থাকতে থাকতে বা সূক্ষ্মদেহে থাকতে থাকতে আমাদের এই জন্মের ভেতর আমাদের যত যা প্রারব্ধ আছে সব ক্ষয় হয়ে গিয়ে আমরা তার চরণে যাতে আশ্রয় পাই, মোক্ষ পাই, সেই উদ্দেশ্যেই কিন্তু তিনি তার সারা জীবন ডেডিকেট করে দিয়েছেন। জয় গুরু। আবার পরে কখনো সময় হলে আরো অনেক গল্প আছে, অনেক গল্প করবো। মনোদোষ জন্টুদা আসো, না না আসো আসো আসো, এতদিন বাবার সঙ্গ করেছো, কোনো ফালতু করে করবে না, আসো আসো আসো, ওখানে দিয়ে দাও, আসো বাবার পাশে বসো, আরে বসো, বাবা সঙ্গ করেছো এত বলো না, তোমার ভাই বোনেরা শুনে একটু উপকৃত হবে। আসো, বাবাকে কিভাবে দেখেছো, বাবাকে কিভাবে পেয়েছো একটু বলো না, আমরা সবাই শুনে খুব খুশি হব। তোমাদের মতো গুরু সঙ্গ আর কজন করেছে বলো? তোমার যা মনে দাগ কেটেছে সেটাই বাবার সঙ্গে। জয় গুরু। জয় গুরু। আমি গুরুদেবের সঙ্গে দীর্ঘ 20 থেকে 25 বছরের মতন ছিলাম। গুরুদেব আমাকে সঙ্গে নিয়ে যেত। হঠাৎ একদিন একটা উৎসবে নিয়ে যাওয়ার জন্যে আমাকে বলছে, ঝুন্টু বাবা কাল যেতে পারবি? আমি বলছি হ্যাঁ বাবা যাবো। তা আমি হঠাৎ বললাম তাহলে মন্দিরটা পরিষ্কার করলি? পরিষ্কার করে নিয়ে বেলপাতা, তুলসী এগুলো তুলে দিয়ে আর তাড়াতাড়ি তৈরি হয়ে এসে দাঁড়িয়েছি। তুই বাবা এত তাড়াতাড়ি কি করে করলি? এত তাড়াতাড়ি আমার এখনো হলো না। তারপরে সঙ্গে যাচ্ছি, যেতে যেতে বলছে গাড়িতে, বলছে দেখ আমাকে গুরু তো অনেক কিছু দিয়েছে, এই নে পকেট থেকে এক মুঠো পয়সা খুচরো বের করে দিয়ে বলছে দেখ খরচা কর। আমি 4 আনা পয়সার জন্য জানলি আমাকে সেই সাঁকড়াইলে গিয়ে একটা মিষ্টির দোকানে ওখানে বেঞ্চির ওপর শুয়ে দিন কাটিয়েছি। তা আজ আমার গুরু আমাকে অনেক দিয়েছে।
তুই খরচা কর এই বলে আমাকে এক মুঠো পয়সা, মানে খুচরো পয়সা এক মুঠো দিল। আমি সেটা ভাবিনি যে গুরুদেব আমাকে এটা কেন দিল, কী জন্যে দিল। আমি তো দিদা আর খরচা করে চলেছি। তারপরে মনে মনে ভাবলাম যদি এই পয়সাটা রেখে দিতাম তাহলে আমার কিছু কাজে লাগতো না। খরচা করতে দিয়েছে, খরচাই করেছি। তা এইভাবে জীবন আমার গুরুদেবের সঙ্গে অনেক সময় কাটিয়েছি। তা আরও অনেক স্মৃতি আছে, যদি সুযোগ হয়। বলো বলো বলো, একটা দুটো বলো। বাবাকে যেভাবে দেখেছো বলো না, ঠিক আছে? কত জায়গায় গেছো? তা গুরুদম্বা লেকে নিয়ে গেছে। গুরুদম্বা লেকে যাওয়ার সময় গুরুদম্বা লেকে ওখানে ওই জায়গাটার নাম ভুলে যাচ্ছে, ছাঙ্গু, হ্যাঁ, ছাঙ্গুতে রাত কাটিয়েছি। রাত কাটাবার পরে ভোরে উঠে বেরিয়েছি। বেরোবার সময় বেরিয়ে এবার আগের দিনে ওখানে পৌঁছে সন্ধ্যের দিকে পৌঁছেছি। তো ওখানে রাত কাটাবার পরে এবার রাত্রিতে বাবা ওই পুরি টুরি খেয়েছিল। খাওয়ার পরে এবার ভোরে 4টের সময় বেরিয়েছি গাড়ি। এবার রাস্তায় যেতে যেতে ছাঙ্গু বলে একটা জায়গা আছে, ওইখানে কাঁচা পাউরুটি আর একটু চা খেয়েছিল। খাওয়ার পরে ওখানে গিয়ে লম্বা লেকে যখন পৌঁছেছি, গুরুদেবের তখন পেটে অ্যাসিড হয়ে গেছে। আমরা সেটা বুঝতে পারি। এবার গুরুদেব উঠে গাড়ি থেকে নেমে বলছে আমি ছবি তুলব। তো ওই ছবিগুলো তুলছে। এমন সময় গুরুদেব দেখছি না তুলছে। আমি আকুল করে ধরেছি গুরুদেব তখন বলছে আমি না আমার কিচ্ছু হয়নি। আর গুরুদেব তো টলে যাচ্ছে। তা জোর করে চেপে ধরে আছি। তা বলছে না আমার কিচ্ছু হয়নি। তারপরে ওখান থেকে বেরিয়ে আমি আবার ওখান থেকে গুরুদম্বা লেকে নেমে গুরুদেব থেকে ওই জলটা তুলে নিয়ে এসেছি। তনুদাকে বলেছি, তনুদাও সঙ্গে ছিল। তনুদা বলছে তবে ধরো আমি ঝট করে জলটা তুলে নিয়ে আসি। গুরুদম্বা লেক থেকে জল তুলে নিয়ে এসে ওপরে চলে এসে গুরুদেবকে যখন সঙ্গে করে নিয়ে আসছি, তখন গুরুদেব মানে ওই অবস্থায় মানে গাড়ি ঝাঁকুনি হচ্ছে আর গুরুদেব শুধু বমি ভাব হচ্ছে। এবার গুরুদেব ওই জিপের ওপর শুয়ে আছে। তারপরে এতে এসে পৌঁছালো ছাঙ্গুতে, এতে গুরুদম্বা লেক থেকে এসে লাচেনে এসে পৌঁছে বাবা তো বমি ওখানে ওপরে তুলে নিয়ে যে শুইয়ে দেওয়া হলো। এবার এক বালতি বমি করলো। বমি করার পরে এখন ওখানে কোনো ডাক্তার নেই, কিছু নেই। সেই মুহূর্তে গুরুদেব আবার ওষুধপত্র দিয়েও কিছু হলো না, বমি টমি করে ঠিক হয়ে গেল। তারপরের দিন যখন আসছি তখন গুরুদেব আমাকে বলছে দেখ আমার যদি কিছু হয়ে যেত আমার বডিটা নিয়ে যেতে পারতিস জন্তু। আমি বলছি বাবা রাত করছি, আপনি আর এই কথাটা বলবেন। তাই এই বলে আমার বক্তব্য শেষ করছি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। কল্পনা দিয়ে এসো, কল্পনা দিয়ে কোথায়? না এই যে এখানে কোথায় ছিল বসে? চলে গেছে, পালিয়ে চলে গেছে। আচ্ছা চলে গেছে। বলতে চাইছি কোথায়? হ্যাঁ আসো তুমি আসো, বলো। কাবেরী বলতে চাইছি। কাবেরী চলে গেছে। দেখে দিলে এদের ছবিটা আসছে না, একটু ছবিটা মুখটা দেখতে পারছি না। জয় গুরু। মঙ্গলাকারম ব্যক্তং দীনং চরাচরম সপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। আমি গুরু নিয়েই বলছি, আমার জীবনে যেটা ঘটেছিল। আমার একবার শিবরাত্রি, এখানে শিবরাত্রি হয়, ঠাকুর ডেকেছেন। আমরা 3 জায়গায় আসতাম,
যে বলছে এরা কেউ এখনো আসেনি। তখন প্রকাশ একদিন ফোন করে বলছে, অঞ্জলি তুমি কোথায়? আমি বলছি এই যে আমি বেরোচ্ছি রে। বলছে তাড়াতাড়ি এসো, বাবা তোমাদের খোঁজ নিচ্ছে, এরা আসেনি এখনো। তখন এসেছি, এসে সেদিন আমার জ্বর হয়েছিল, এসে নমস্কার করছে, বলছে আয় তাড়াতাড়ি আয়, আমাকে নমস্কার করে মন্দিরে চল। বলে বাবাকে নমস্কার করছি, করে তখন বলছে মা তোর এত জ্বর হয়েছে নাকি? আমি বলছি বাবা আমার জ্বর হয়েছে, আমি আজকে থাকতে পারবো না, আমি বাড়ি চলে যাব। বলছে মা তোকে যেতে হবে না, তুই এখানে থাক, রাঘবকে বলছি ওষুধ দেবে, ওষুধ দিলে তুই ঠিক হয়ে যাবি, তুই এক প্রহরে পুজোটা করিস। বাবা আমাকে এখানটা দাঁড়িয়ে জড়িয়ে ধরে বলছে মা তুই চলে যাসনি, আজকে এক পরে অন্তত পুজো করিস বাবাকে। সেই জড়ানোর দিনটা আজও আমি ভুলতে পারিনি বাবাকে। তখন বাবা আবার ওখানে গিয়ে বলছে তনু ছোটো মাকে দেখিস, ছোটো মা এক প্রহরে পুজো করে ওকে শুয়ে দিয়ে রাঘবের থেকে ওষুধ নিয়ে খাইয়ে মাঝখানে একবার দেখিস ওকে। এই বলে আমি বক্তব্য আরও আছে বলো না আমার একটা বলতে। দুটো, বলো একটা দুটো। কাহিনী তো অনেক, আমার জীবনে অনেক কিছুই ঘটনা ঘটে গেছে। একবার আমার স্বামী এখানে কাপড়ের দোকান থেকে আমাকে বিয়ে দিয়েছিলেন। উনি বললেন আমাকে দুটো পয়সা বেশি করে রোজগার করতে হবে, আমি দোকান কলকাতায় মিষ্টির দোকান করতে যাই, চল। সেখানে গিয়ে টাকা পয়সা নিয়ে ওনার ভগ্নিপতির সঙ্গে মিষ্টির দোকান করে। সেখান থেকে গিয়ে 5 বছর কাটায়। 5 বছর কাটানোর পর তখন বলছে জামাইবাবু আমার তো ছেলে মেয়ে হয়েছে, আমারও তো হাত খরচের দরকার, আমার কিছু পয়সার দরকার। তখন ওকে বলছে জানো আমি কি করতে পারি তোমায়? ঠিক আছে। তখন ও ভয়ে তখন বলছে ঠিক আছে আমি বাড়ি চলে যাবো জামাইবাবু। তখন আমি ও বাড়ি চলে আসার পর আমি খুব কাঁদছি, ঠাকুরের কাছে কি আয় বসে কি আর করতে পারতাম না, খুব কাঁদছি। ঠাকুর একদিন আমাকে যেন কে যেন স্পর্শ করে বললো ক্রিয়া করতে করতে, বলছে তুই টাকার জন্য কাঁদছিস, তুই আমার জন্য কাঁদিস, আমার জন্য কাঁদ, তুই টাকার জন্য কাঁদিস না, সব হয়ে যাবে মা, ছোটো মা। আমি তখন ভয়ে চমকে উঠেছি, উঠেই আমি দাঁড়িয়ে দেখছি লাইটটা জ্বেলে দিয়েছি যে কে আমাকে বলছে এরকম করে। তখন ভয় পেয়ে গেছি, তখন আর হয়েছি, তখন বাবার কাছে আমি আবার ছুটে এসেছি। তারপর বলছে মা টাকা গেছে তো কি হয়েছে, তোমার আবার হয়ে যাবে, তুমি আমার ওপর বিশ্বাস রেখো, তুমি বিশ্বাস যেন কোনোদিন হারাওনি, আমার ওপর বিশ্বাস রেখো, তোমার সব হয়ে যাবে মা। এই বলে বক্তব্য আমি শেষ করছি। আমার দাদা আমাকে এটা দিয়েছে, আমি কোনোদিন কিছু বলতে পারিনি, অন্তরে অনেক কথা জীবনে ঠাকুরের সঙ্গে আমার আছে, সেগুলো আমার চিঠিতেও আছে, আমার 4-5টা চিঠি আছে, সেই চিঠি লেখা, সেইগুলো পড়ি যখন খুব কষ্ট হয় ঠাকুরের, যখন সংসারের জীবনে তো আমাদের আসেই অনেক ভালো মন্দ জিনিস, যখন খারাপ সময় আসে তখন আমি সেইগুলোই পড়ি ঠাকুরের চিঠিগুলো। এই বলে দাদা আপনি যে আমাকে এই সুযোগটা দিয়েছেন, এটা আমার আমি খুব- কে শুনেছি? জয় গুরু জয়। আসো 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 আসো। বললো আমি আছি, আর কল্পনা নেই তো কি হয়েছে, হ্যাঁ, আরে সবারই তুমি- মনের মধ্যে জয় গুরু। আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে এবং আমার সকল ভাই বোনেদের ভালোবাসা জানিয়ে আমি দু একটা কথা বলছি। বাবা 2018 আজ জুলাইয়ে চলে গেছেন। সেই বছর এপ্রিলের শেষের দিকে আমার একটা সপ্তাহ শনিবার তখন আসতাম, প্রতি শনিবার একটা সপ্তাহ আমি আসতে পারিনি, সে সপ্তাহে আমার জ্বর হয়েছিল। পরের সপ্তাহে এসেছি, ঠাকুরের দুপুরের খাবার নিয়ে এখানে এসে বসে আছি, ঠাকুর উপর থেকে নামছে, তুমি কেন এসেছো মা, তোমার তো জ্বর হয়েছে। বললাম না বাবা আমি ভালো আছি।
আবারও বললেন, আমি আবারও বলছি আমি ভালো আছি। তখন বলছেন, জ্বর হলে মা শরীর খুব দুর্বল থাকে, তুমি এ সপ্তাহে কেন এলে? সেই কথাটা ঠাকুর সেদিন এমনভাবে বলেছিলেন, আমার তখন চোখে জল এসে গিয়েছিল যে আমি যাদের জন্য এই পৃথিবীর আলো দেখেছি তাদের কাছে মনে হয় এই ভালোবাসা, এত মায়া মত আমি পাইনি। সেই কথা আমি এখন মনে হয় আমার কানে বাজছে। তারপরে ঠাকুর অনেক সময় অসময়ে জানতাম না ঠাকুর বাড়িতে গেছেন, তখন বাসে করে সাইকেলে করে যেত। একদিন গিয়ে হঠাৎ বলছেন, মা 11টার সময় ওটা হবে, আমার জন্য একটু ডাল ভাত কর না, আমি আজকে এখানে একটু খাবো। তা ভীষণভাবে আনন্দ হই, যে ওরকম সাধ্য অনুযায়ী করেও দিই, ঠাকুর সেবা করে। কিন্তু তখন ঠাকুরের সাথে এমনি সাধারণ কথা বলতাম। এখন সেই দিনগুলোর কথা মনে হয় যে কেন তখন সেই আসল কথা, আমাদের যে জন্য জীবন ধারণ আমরা করেছি, যে জন্য এই পৃথিবীতে এসেছি, বা যিনি কৃপা করে তার কাছে এনেছেন, তার কাছে আমরা সেই কথাগুলো সেদিন কেন জানতে চাইনি। আমার আজ খুব যখনই আমি বাড়িতে বেশি সময়টা একাই থাকি, তো আমার সবসময় তখন ঠাকুরের কথা মনে হয় যে ঠাকুর, আমি সেদিন তোমার সঙ্গে এমনি সাধারণ সেই কথা, সেই আলু পটল চার মতো চেয়ে বেরিয়েছি, সেই আসল জিনিসের খোঁজ আমি কেউ তোমার কাছে নিই। ক্রিয়া দিয়েছেন যত সামান্যই করি, সেভাবে হয় না, তবু মনে হয় শোনা কথা সেগুলো বেশি মনে থাকে। তখন অনেক কিছু ঠাকুর বলেছেন, কিন্তু সেই কথাগুলোর গুরুত্ব তখন আমি তো বুঝতে পারিনি, ছেলে মানুষ ছিলাম। এখন মনে হয় সেই কথাগুলো তখন যদি গুরুত্ব দিতাম, এখন হয়তো আমার জীবনটা আরও সুন্দরভাবে কাটাতে পারতাম, আরও স্মরণ মনে করতে পারতাম। একবার তখন রবিবার বিকালে আসতাম, ওই অমিতাংশুদার ক্লাস হতো, তা মন্দিরে প্রণাম করে আমরা 8টার পরে যেতাম বাড়ি। মন্দিরে প্রণাম করে আসছি, এবার ঠাকুরকে প্রণাম করে বাড়ি যাব। তখন চৈতালির সাথে, চৈতালি ব্যানার্জি ঠাকুরের কি একটা কথা হচ্ছে, তা আমি কিছু শুনতে পেলাম না, শুধু বিজয় কৃষ্ণ গোস্বামী এই কথাটা শুনতে পেলাম। তারপরে আমার সেই মুহূর্তে কি জানি কেন মনে হলো আমি কি ওনাকে দেখেছি। তারপর আবার পর মুহূর্তেই আমি ভুলে গেলাম, ভুলে গিয়ে ঠাকুরকে প্রণাম করে বাড়ি চলে গেছি। তারপরের দিন সকালে কোনো একটা কারণে আমার মেয়েরা এবং আমার স্বামী সকলেই সকালে বেরিয়ে যায়, আমার রান্না বান্না সব হয়ে যায়। 11টার সময় হঠাৎ দেখছি বাড়ির যেখানে খবরের কাগজগুলো থাকে ওই জায়গাটা অগোছালো। আমি এক সময় আছে একটু গুছিয়ে রাখি বলে সেইখানে জায়গাটা গুছোতে গিয়ে কাগজগুলো নামাচ্ছি, তার নিচে দেখছি বিজয় কৃষ্ণ গোস্বামীর ওই কুলনানন্দ ব্রহ্মচারীর লেখা 3য় খণ্ডটা সদ্গুরু সঙ্গের। আমি সেই বইটা হাতে পেয়ে ভাবছি এই বই কোথায় থেকে এলো বলে খুলে দেখতে পেলাম যে বিজয় কৃষ্ণ গোস্বামী মহাশয়ের ছবি। দেখে সেই বইটা পড়তে সেই সময় থেকেই শুরু করেছি। সেদিন দুপুরে খাওয়া দাওয়া করবো, আমার শাশুড়ি মা আর আমি আছি, উনি ডাকতে যেতে, তবে আমি খাওয়া দাওয়া করতে গেছি, আমার ভুলেই গেছি দুপুরের খাওয়া দাওয়া। এবং সেই দিনটা আমি সারাদিন ওই বইটা পড়েছি। তারপরে একে একে যখন সকলে বাড়ি ফিরলো, আমি সকলকেই জিজ্ঞাসা করছি যে এই বইটা কোথা থেকে এলো এবং কে নিয়ে এসে এখানে রাখলো, কিন্তু কেউ কিছু বলতে পারলো না। সেই তখন ভাবলাম গুরুদেবের কি অশেষ কৃপা, না চাইতেই পেলাম। এবং এই অথম মানুষটার প্রতি কত কৃপা, কত করুণা, তা বলে আর শেষ করতে পারবো না, সেটা শুধুই অনুভূতি। জয় গুরু, আমার বক্তব্য আমি শেষ করলাম। হ্যাঁ, দেবজিৎ কোথায়? ও তো লুকিয়ে থাকে না। হ্যাঁ দেবজিৎ, এদিকে আসো। লক্ষ্মী কোথায়? জয় গুরু। গুরুরধিকম তত্ত্বম
না গুরোরধিকম তপঃ তত্ত্বজ্ঞানাৎ পরম নাস্তি তস্मै শ্রী গুরবে নমঃ। গুরুচরণে শত কোটি প্রণাম জানিয়ে গুরু পরম্পরার সব গুরুদেব, পরম গুরুদেব, পরাপর গুরুদেব, পরমেষ্ঠী গুরুদেব, বাবাজি মহারাজ সবার চরণে চরণে শত কোটি প্রণাম দিয়ে কিছু বলবার চেষ্টা করি। সেইভাবে আমি গুরুদেবকে খুব বেশি পাইনি, খালি 10টা বছর, তাও উনি অনেক কৃপা করে গেছেন। তো যেটা আমার শুরু থেকে একটু মনে করছি আর বলবার চেষ্টা করছি সেটা হলো আমি গুরুদেবকে ক্যানভায় পেলাম। ইনফ্যাক্ট গুরুদেব আমাকে ক্যানভা টেনে নিলেন। তো অনেক বছর আগে, মানে অ্যারাউন্ড 2006-2007 যখন আমি আর আমার দাদা, আমরা দু ভাই, আমাদের মধ্যে একটু জিজ্ঞাসা জাগে যে সৃষ্টি কি, কিছু পাওয়ার চেষ্টা, মানে কিছু জানবার চেষ্টা খুব জাগে। তখন আমার দাদা, আমরা দুজনেই আমেরিকায় ছিলাম, আমার দাদা গুরুর খোঁজে আসে। তো উনি গুরু পান, আর যখন ফেরত যান আমেরিকায় তখন একটা বই নিয়ে আসেন আর আমাকে বলেন, এই আমার তুইও এবার দীক্ষা নে, দীক্ষার টাইম হয়ে গেছে, আমার গুরুদেব আছে ইন্টারন্যাশনাল, খুব ফেমাস, ওনার কাছ থেকেই নে। তো যাই হোক, তো আমি হঠাৎ করে দেখে, আচ্ছা এই বইটা তুই কি নিয়ে এসছিস? বলে হ্যাঁ, আমি এই বইটা আমাকে কেউ বললো বা কোথাতে উঠেছে, সেটা ছিল গুরুদেবের বই, যোগ সাধন রহস্য। তখন আমি গুরুদেবের ছবিটাকে দেখে অদ্ভুত আকর্ষণ হয়, আর আমি বলি, আমি দেখি যে ক্যানভায় কন্ট্যাক্ট করা যায়, আর কোনো রকমেই আমার দাদা গুরুদেবের প্রতি আকর্ষণ হচ্ছে না, যদিও উনি অনেক ইন্টারন্যাশনাল ফেমাস ইউএনএ বক্তৃতাও দিয়েছেন। আমার মনে হলো না, আমার একটা পার্সোনাল গুরু চাই যে সময় দিতে পারবে। যাই হোক, ওইখানে একটা ছোট করে ইমেল ছিল ওই যোগ সাধন রহস্য, তো আমি ওয়েবসাইটও মনে হয় ছিল, সেখানে গিয়ে আমি খুব বেশি আশা করিনি, আমি ইমেল করে দিলাম বায়োডেটার সাথে, কিন্তু খুব বেশি আশা করিনি যে কিছু উত্তর পাবো। যাই হোক, ঠিক মনে হয় 1 মাস পরে সৌমিত্র রিপ্লাই আসে যে গুরুদেব পড়েছেন, দেখেছেন, আর তোমার দীক্ষার জন্য অ্যাকসেপ্ট করেছেন 12 অক্টোবর 2008। তো আমি খুব খুশি হই, আমি খুব প্রার্থনা করি যেন এই দীক্ষাটা হয়। সেই সময় অদ্ভুত আমার চাকরিও চলে যায়। এবার আমেরিকায় চাকরি গেলে আমি যদি ভারতে আসি তাহলে আমি ভিসা পাবো না, আমাকে আর আসতে দেবে না। তখন আমি ভাবছি এবার কি করব। তখন আমি সুপর্ণাকে জানাই যে আমাকে যেতে তো হবে, দীক্ষা নিতেই হবে, যদি তার জন্য না আসা হয় তাহলে আসবো না। তো গুরুদেবের খেলা দেখো, ঠিক 5 দিন কি কতদিন পরে চাকরি, মানে সেম কোম্পানিতে অন্য ডিপার্টমেন্টে চাকরি পেয়ে যাই, যার জন্য এসে দীক্ষাও হয় আর আমেরিকা রিটার্নও যাওয়া যায়। তো গুরুদেব আমাদের সেই পরমাত্মা, দয়ালু পরমাত্মা রূপী আমাদের গুরুদেব এই দেহতে এসে আমাদের অনেক, মানে জীবনটাকে উদ্ধার করে চলেছেন, কত কৃপা করেছেন, কত শিখিয়েছেন। আমি যখন শুরু থেকে দীক্ষা পাই তখন সফট ছিলাম, তখন একটুতে অভিমান হয়ে যেত, তখন গুরুদেবের ফোন করে ওই অভিমানগুলো দূর করতেন, যে কেন কথা বলছিস না বা কেন ইয়ে করেছিস না। তো এটা না ধরে থাকলে আজ পরে ছেড়ে দিতাম, আর গুরুকে ধরে থাকতে পারতাম। তো উনি মানে আহ্লাদ করে, যেমন শুরু থেকে এখানে বসিয়ে বলতেন এই এসছে দেবজিৎ আমেরিকা থেকে, অনেক আহ্লাদ দিতেন, মনে হতো যে কত না কি। তো আমি পরে বুঝতে পেরেছি উনি এগুলো করতেন কেন, কি ধরে রাখা না, তো আমরা ধরে রাখবো না। উনি যদি একটু স্ট্রিক্ট হতেন তাহলে আমাদের মতন অনেক শিষ্য মনে ছেড়ে দিতেন ওনাকে। তারপরে ফের সেইটা ফের পরিবর্তন হয়, তখন একটু আমাকে স্ট্রং করেন, তখন আর অত দরকার পড়ে না গুরুদেবের দেহ বা গুরুদেবের সাথে কথা বলা। উনি তখন সুখেই আগে নিয়ে চলেছেন, স্ট্রং করে চলেছেন। তো আমেরিকায় থাকতে উনি বলতেন যে ফোন করবি। আমি অনেক সৌভাগ্য ছিলাম যে
ওনার সাথে অনেক কথা হতো, অলমোস্ট এভরি উইক আমি ফোন করতাম, আর উনি সময় দিতেন 8 ঘন্টা, 1 ঘন্টা 40 মিনিট 20 মিনিট। কিছু কিছু প্রশ্ন থাকতো, সেগুলো জিজ্ঞেস করতাম যে দেবতা অসুর কি ছিল, কি হয়। তখন উনি অদ্ভুতভাবে উত্তর দিতেন। উনি বলতেন, হ্যাঁ, নাভির নিচে হচ্ছে অসুর, নাভির উপরে দেবতা। আর এদিকে অত শাস্ত্র, এগুলো পুরাণ, এগুলোতে যাস না। অনেক সাধুরাও এগুলো ঘেটে পাগল হয়ে যায়, কিন্তু সৃষ্টির রহস্য পায় না রে। তো আসল ক্রিয়াতেই মন দে, ক্রিয়াতেই সব পাবি, এমনিতে উত্তর খুঁজতে যাবি না। তারপরে কখনো কখনো সেই পরমহংস যোগানন্দর গড টক্স উইথ অর্জুনা, যেটা গীতার ব্যাখ্যা, ওটাতে মনে হতো যে মহর্ষি বেদব্যাস কি সুন্দর লিখে গেছে, মনে হচ্ছে মহাভারত হয়নি, এটা একটা যোগ শাস্ত্র লিখে গেছেন, সবকিছু ম্যাচ করছে। তখন আমি গুরুদেবকে জিজ্ঞেস করতাম যে এটা কি সত্যিকারের ঘটনা হয়েছে, কি ভগবান আমাদেরকে যোগ সাধনা শেখাবার জন্য মহাভারত লিখে গেছেন? তখন উনি বলতেন যে হয়েছে, কিন্তু সেইভাবে হয়নি যেইভাবে মহাভারত লেখা হয়েছে। মহর্ষি বেদব্যাস এত ইন্টেলিজেন্ট যে উনি অনেক মহর্ষির মতন, আমার যেটা মনে হয় যে উনি জ্ঞান জিনিসটাকে এমনভাবে লিখে গেছেন যে আমরা ভাবতে পারবো না যে সত্যিকারের ঘটনা, এটা যোগের একটা সূত্র। তো এগুলো অনেক কথাই হয়েছে গুরুদেবের সান্নিধ্যে, আর কি বলবো। তবে আমার একটা অনেক বলবার মনে হয়, যেমন একটা বড়দা বললেন যে সত্যিকারের উনি ভালো করছেন, খারাপও করছেন, কিন্তু খারাপ আমরা ভাবি খারাপ, কিন্তু খারাপ কিছুই হয় না। আমাদের প্রারব্ধগুলোকে কাটাবার জন্য আমাদেরকে আছাড় দিয়ে দিয়ে মেরে শক্ত করেন উনি। যে যেমন কষ্ট নিতে পারে সেই রকম কষ্ট দেন, এটা ঠিকই বলেছেন বড়দা। আর সেটা হাড়ে হাড়ে আমরা সকলেই বুঝতে পারছি, কিন্তু কোনো কিছু খারাপ হচ্ছে না, সবই গুরুদেব কি সুন্দর নিয়ে চলেছেন সুখ দুঃখের মধ্যে। আমি একটাই কথা মনে রাখি যে মহাভারত হোক, রামায়ণ হোক, আমাদের ওই যারা নায়ক, সেই রামচন্দ্র হোক, মা সীতা বা পাঞ্চ পাণ্ডব, সবাই এত দুঃখ কষ্ট দিয়ে ওদের জীবন গেছে, তবেই ওরা সেই বড় নাম কামিয়েছে। তো আমাদেরকে দুঃখ কষ্ট থেকে ভয় পেতে দিয়ে আরো চেয়ে নেওয়া উচিত, তাহলে আরো স্ট্রং হব। আর সেইভাবে আমরা বড় হয়ে গুরুদেবের নাম রোশন করতে পারবো। গুরুদেব একটা কথা বারবার বলতেন, গো অন প্র্যাকটিস, ক্রিয়া করো 10 মিনিট 15 মিনিট 8 ঘন্টা, কিন্তু করো, ভেবো না ভালো হচ্ছে খারাপ হচ্ছে। সব গুরুদেব দেখবেন তোমরা খালি ক্রিয়া করে যাও, এক সময় এক জায়গায় করে যাও। আর আমার অভিজ্ঞতা যে শুরুর দিকে কষ্ট হলেও, শুরুর দিকে মন না বসলেও, শুরুর দিকে হাজারটা চিন্তা আসলেও, শ্বাস শ্রদ্ধা ভক্তিদের শ্বাস টানো ফেলো, 21 দিন পরে অবশ্যই স্থির হবে, 3 মাস পরে অবশ্যই স্থির হবে। তখন ওইটা একটা হ্যাবিট, একটা অদ্ভুত নেশা হয়ে যাবে, সেইটাই জীবনে আগে নিয়ে যাবে, সেইটাই জ্ঞান দেবে, ভক্তি দেবে। আমাদের এটা ক্রিয়া যোগাশ্রম, অনেক গুরুদেব কষ্ট করে নেই দীক্ষা দিয়েছেন। আমাদের সকলের কর্তব্য যে আমরা নিষ্ঠাভাবে ওটা করে যাই, তাহলে দেখবে যে সব হয়ে যাচ্ছে, আর কিছু দরকার নেই। সেটি হলো সবচেয়ে বড় সেবা আমাদের গুরুদেবের। আর কি বলবো, সবার কল্যাণ, সবার মঙ্গল হোক। আমাদের যেন গুরুদেব শ্রদ্ধা ভক্তি দেন, শ্রদ্ধা আর ভক্তি দেন, তাছাড়া আমাদের কিছু দরকার নেই। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। কেউ ভাষণ দিচ্ছে না, আমরা একটু শুনি। এদিকে আসো না দাদা। বলো না তোমাদের তো কত কাজ। জয় গুরু। আমি কি বলবো, আমি তো
চাষিবাসী মানুষ, চাষিবাসী কেন বলছি, আমি ব্যবসা করি কিন্তু চাষিবাসী বলে নিজেকে মনে করি। তার কারণ হচ্ছে আমি যখন চাষ করতাম তখন গুরুদেব হয়েছে, তখন গুরুদেবের বই পড়ে আমি দীক্ষিত হয়েছি। তো তারপর থেকে ওই কত সালে সালটা? 84 সাল, 1984। তো সবই গুরু কৃপা, মানে চাষ করতে করতে ব্যবসার দিকে নেমেছি। তো আমার একটা কথা বারবার মনে হয়, যদি কেউ সদ্গুরুর কাছে দীক্ষিত হয়, সে তার মানে জাগতিক আশা আকাঙ্ক্ষাগুলো সব চলে যায়। কিন্তু অভ্যন্তরীণ ক্ষেত্রে তেমন কিছু পৌঁছাতে পারিনি। তো গুরুদেবের দেয়া ওই নিত্য দৈনন্দিন কিছু কাজকর্ম করি, কিন্তু তেমনভাবে করতে পারিনি। তো গুরুদেবের কাছে প্রার্থনা করছি, করে যাই যেন ভেতরের দিকে ঢুকতে পারি, যেন মানে সাধনতর ভেতরে ঢুকতে পারি। তো আমাদের ভাষণ টাষণ দেওয়ার অভ্যাস নেই, তো চুক্তি ভাষণ নয়, তোমার বাবার সঙ্গে যে সব হয়েছে মনে তোমার একটা দাগ দুটো ঘটনা কেটেছে? বলো না এসব বাবার কথা সঙ্গে। বলো। যে সময় কাটিয়েছে দাগ কেটেছে মনে তোমার, এখনো মনে আছে? তবে যখন বিপদে পড়েছি তখন স্মরণ করলি বাবাকে পেয়েছি, বাবার পেয়েছি। ওই একটা ঘটনা আছে, আমি একটা সময় অটো চালাতাম, তো অটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো যে কোনো প্রকারে আমাকে একটা গাড়ি সাইড চেপে চলে গেছে। তো আমি হঠাৎ করে মনে হলো কি একটা হয়ে গেল, তারপরে মনে হচ্ছে আমি কি যেন কোথাও অন্ধকারে পড়ে আছি, কি ব্যাপারটা হচ্ছে, আমি কি বদ্ধ হয়ে গেলাম। আমি জয় গুরু জয়, তখন গুরুর কথা মনে পড়ে গেল, গুরুদেব রক্ষা করো, গুরুদেব রক্ষা করো বলতেই হাতের সামনে কি একটা পেলুম, শক্ত করে একটা রড পেলুম, ধরলুম, ধরে বাইরে বেরিয়ে এলুম। ও আমি অ্যাক্সিডেন্ট করে ফেলেছি, আমি তো ড্রাইভার, আমাকে তো সবাই মারবে, জয় গুরু রক্ষা করো। তখন কি করব আমি, আমাকে তো সবাই মারবে এবারে। আমি তখন ওই শুয়ে পড়ে অভিনয় করে কাঁদতে আরম্ভ করেছি, আর জয় গুরু করতে আরম্ভ করছি। তখন কোথা থেকে সব পাড়ার লোকজন চলে এলো, এসে আমাকে হসপিটালে নিয়ে গেল। মানে এইরকম গুরু কৃপা আর কি। এই ধরনের আরও দুটো একটা ঘটেছে। আমি কলকাতায় গেছি মালপত্র কিনতে, ফিরছি বাস স্ট্যান্ডে, তখন গ্রীষ্মকাল, লোকজন তেমন নাই, আমি দাঁড়িয়ে আছি, দুটো মাতাল আমার কাছে চলে এলো। কাছে না, কাছে না, কাছে কাছে তোমার মুখের কাছে না। দুটো মাতাল আমার কাছে চলে এসছে, গাল বন্ধ করছে, এই তোর কাছে কি আছে বের কর। আমি তখন মানে কি করবো ঠিক করতে পারছি না। তো আমি তখন গুরুর কথা মনে পড়ে গেল, আমি গুরুদেব রক্ষা করো, আমি এখন কী করবো। তো কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছি, হয়ে পকেট থেকে কিছু খুঁড়ে পয়সা বের করেছি, এই ভাই তাদের গায়ে হাত দিচ্ছি, ভাই এই পয়সাগুলো না, আমার কাছে খুঁড়ে পয়সা যা আছে আমাকে বাস ভাড়া করে যেতে হবে। তো গুরুর নাম করে তাদের হাতে পয়সাগুলো দিতেই তারা কেমন হয়ে গেল, ওই চুপি চলে গেল। তখন জয়গুরু করে কোনো রকম বাঁচল না। মানে জাগতিক ক্ষেত্রে এই ধরনের গুরু স্মরণ করে পেয়েছি। জয় গুরু। কল্পনা দি বলো, আসো। জয় গুরু জয় গুরু জয় গুরু। শ্রী জগন্নাথ মধুরু শ্রী জগদ্গুরু মদাত্মা সর্বভূতাত্মা তস্मै শ্রী গুরবে নমঃ। আমি প্রথমেই আমার শ্রী গুরুদেবের চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে কীভাবে দীক্ষা পেয়েছি সেই ঘটনাটি একটু বলব। আমার পাশের বাড়ি, এখানে হঠাৎ কোনো একটা দরকারে গেছি, দেখছি বাবার ছবি বইটা, তখন চটি বই, ছবিটা তুলে নিয়ে ছবিটা দেখছি, দেখে আমার খুব ভালো লেগেছে। তখন আমার মেজো যা পানি দিকে বলছি, আরে মেসি, বলছে আমি তো এই গুরুর কাছে দীক্ষা নিয়েছি। হ্যাঁ ঠিক আছে, আমি কিন্তু একদিন আশ্রমে যাব। আশ্রমে নিয়ে এসেছি, ওর সঙ্গে এসেছি, এসে বলছে
মা তুমি দীক্ষা নেবে বলছো? আচ্ছা ঠিক আছে। আমাকে আর ঘোরালেন না, বললে অমুক দিনে 4 জনের দীক্ষা আছে, তুমি সময় মতো আসবে। তো এলাম সেদিন, আমার একটু দেরি হয়ে গেছে। এইবার ওনারা তো তখন সেই ঘরে থাকতেন, ওইখানে হ্যাঁ আমার মেজ ভাসুরও ছিল সেই সময় দীক্ষা নেওয়ার জন্য। তো তারপরে আমি একটু দেরি, ওরা সবাই ঢুকে গেছে, আমার আসতে দেরি হয়েছে বলে আমাকে বাইরে বসিয়ে রেখে দিয়েছেন। তখন দীক্ষা শুরু করেনি, কিন্তু আমাকে ওয়েট করতে হচ্ছে। কারণ অজন নয়নে কাঁদছি বসে বসে, ওদের সব দীক্ষা হয়ে যাচ্ছে, আমাকে আসতে বলেও আমার কৃপা হলো না। কাঁদছি মানে 2 মিনিটের মতো ঝরঝর করে কাঁদছি। তারপরে ডেকে পাঠালেন, এসো ভেতরে এসো, তোমার হয়ে গেছে। ভেতরে ঢুকে বলছেন, আসনে বসিয়ে বলছেন, দেখো মা এখনো চিন্তা করো, গুরু কিন্তু আলু পটল নয় যে তুমি আবার বদলাবে, এখনো ভাবো যে আমাকে গুরু করবে কিনা। তখন আমি বলছি, বাবা আমি তো অজ্ঞান, কিছুই জানি না, আমাকে আসনে যখন বসিয়েছেন আমি ভালো মন্দ কিছুই বুঝি না, তুমিই বলে দাও আমাকে, তুমি করেই বলছি, তুমিই বলে দাও আমি এখন কি করবো, যা করবেন তাই হবে। ঠিক আছে মা, ঠিক আছে। মাথায় হাত দিয়ে উনি দীক্ষা দিলেন, বেশ ভালোভাবে দীক্ষাই হলো। যখন খেতে বসেছেন আমাকে পাশে বসিয়ে আসন বললো, মা তখন সেই বুড়িমা ছিলেন, ওই হ্যাঁ বাবার পাশে আমাকে জায়গা করে দিয়েছে। তিনি যা খাচ্ছেন, একটু করে খাচ্ছেন আমার পাতে দিচ্ছেন, একটু করে খাচ্ছেন আমাদের, সেই যে সুখ স্মৃতি আমার মনে আজও পর্যন্ত যেন এবারে চোখের সামনে ভেসে উঠে, যে সে কি অপূর্ব স্মৃতি। যা খাচ্ছেন আমার পাতে দিচ্ছেন আর বলছে, কমলা মা এই একটু রান্না শিখিয়ে দিও তো। তখন ছেলে মানুষ অত বুঝতে পারেনি, পরে কিন্তু সেই ঘটনাটা আমার হয়েছে, ভাগ্যে জুটেছে, মানে তিনি কৃপা করে আমাকে এই রান্নার কাজে এনেছিলেন। মা আমার ঠাকুমাকে বলেছেন যে একটু রান্না শিখিয়ে দাও মা, ভবিষ্যতে কাজে লাগবে। কতদিন পরে কিছুদিনের জন্য বাবা তাঁর সেবা করার সুযোগ দিয়েছিলেন। যাই হোক, আমি তাঁর কৃপা ধন্য, তাঁর চরণে কোটি কোটি প্রণাম জানাই। আরও কিছু কিছু দাস মানে কৃপা পেয়েছি, যেগুলো বলতে বলবো। আর এখন তখন আমার এই ছোট ছেলে বিয়ে হয়নি, ও একটা করে থাকতো, খুব লম্বা চড়া। তো হঠাৎ করে অনেক রাত্রি, তখন 12টার পর দেয়ালে একটা ঘড়ি থাকতো, হ্যাঁ সেই পাখাটা ঘুরে পড়ে যাচ্ছে, ও তখন লম্বা লম্বি শুয়ে যাচ্ছে, মাঝখানে পাখা, সেই কিছু একটা ভেঙে যেন সেই ঘড়িকে ছড়ে মারলে হয় না, সেই ঘড়িটা ঝনঝন করে পড়ে গেল। পড়ে যেতে ওর ঘুমটা ভেঙে গেছে, ঘুমটা ভেঙে যেতে ও দেখছে যে তখন আমার দীক্ষা হয়ে গেছে সবসময়। তখন আমার দীক্ষা মানে ক্রিয়া কাজ খুব খুব ভালোভাবে হতো, বাবা আমাকে খুব আশীর্বাদ করেছিলেন, তাঁর কৃপা আমি অনেক পেয়েছি। তো আমি সবসময় গুরু নাম নিয়েই থাকতাম। তো ও সেই ঢিলি মেরে যখন যেন ঘড়িটাকে একটু ফেলে দিলে হয় না, ঝনঝন করে আওয়াজ হয়েছে, হতে ওর ঘুমটা ভেঙে গেছে। ভেঙে গিয়েও দেখছে ওই পাখাটা ঘুরন্ত অবস্থায় ভেঙে ভেঙে পড়ছে। হ্যাঁ, ও তখন মশারির ভেতরে, তো কাত হয়ে এক পাশে সরে গেছে। মানে কি যে গুরু কৃপা তুমি ভাবতে পারবে না সমাধি। মানে সেই এক অত বড় লম্বা মানুষটা বিরাট খাট হলেও সেই এক ধারে কাত হয়ে রয়েছে। সকালবেলা যখন কোনোভাবে আস্তে আস্তে বেরিয়েছে, তখন তো কারেন্ট আছে, ওতে নয় পাখাটা যে ঘুরে পড়ছে, তো কারেন্ট আছে, নিচে পড়ে আস্তে আস্তে বেরিয়ে আসতেই ভেঙে খাটেতে পড়েছে। মানে এটা কোনোভাবে সিলিংটা হয়তো ছিল, খুলে গেছে, তখনও চলছে। বেরিয়ে এসে যখন বলছে, আমি তখন বলছি, ও কি গুরু কৃপা, ওইটা যদি এর ঘুমন্ত অবস্থায় পড়তো কি অবস্থাটাই না হতো। ঠাকুরের কি যে কৃপা, অনেকভাবে অনেক কৃপা পেয়েছি, সেসব কথা বললে মানে কি বলবো। যখন প্রথম ছেলে কুয়েত যাচ্ছে, ফার্স্ট ওই যাচ্ছে, তখন প্লেনে তো কোনোদিন চাপেনি, যাচ্ছে কুয়েত। আমি কিন্তু খালি আমার তো মনটা খুব কাঁদছে, ছাড়তে পারছি না, ওকে শুধু বলে যাচ্ছি, ওর সামনে কাঁদছি না, বলছি যে তুই না শুধু গুরু নাম করবি, শুধু জয় গুরু করবি। ওরাও দীক্ষা পেয়েছিল, জয় গুরু করবি। আর তুই শুধু একটা কথা বল
তোর মনে কি কোনো চিন্তা হচ্ছে যে আমি যেতে পারবো না, কোনো ভয় হচ্ছে কি? বলছে না মা, আমাকে বলছে না ভয় হচ্ছে না, কিন্তু ভয় যদি পায় তখন বলবি, শুধু বলবি জয় গুরু জয় গুরু, তুই শুধু গুরুর নাম করে যাবি। তো তখন যখন চাপছে বলছে যদি একটা আমার পাশে কলকাতার কোনো ছেলে থাকতো তাহলেও আমার একটু বেশ ভালো লাগতো। মানে প্রথম যাচ্ছে তো একটা ভয় তো থাকে। তখন আমি শুধু গুরুকে ডাকছি, বাবা তোমার ভরসায় ছেলেকে পাঠাচ্ছি, তুমি ওখানে নিয়ে এসেছিলাম। বলছে মা কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই, ওকে ছাড়ো। এবার আমি শুধু বলছি তুই শুধু জয় গুরু করবি, একটাই মন্ত্র তো। এবার আমিও গুরুকে ডাকছি। তখন প্লেনে উঠেই বলছে মা আমার সামনে একটা কলকাতা ছেলে বসে আছে। তখন আমি ভাবছি কি গুরু কৃপা, যিনি ডাকলেই ডাক শুনতে পায়। বাবা জানি না প্রচুর কৃপা পেয়েছি। বাবা সেই সুখ সঙ্গ সুখ স্মৃতি আমার মনে আজও ছবির মতো ভেসে ওঠে। যেগুলো আরো অনেক স্মৃতি আছে, যা বাবার সঙ্গে অনেক করেছি, খুব ভালোবেসেছেন, ভালোবাসা পেয়েছি। তিনি অনেক দিন আমাদের গীতা পাঠ করিয়েছেন, ক্লাস করিয়েছেন। এখন আর কিছু বলতে পারছি না, এই বলে আমি শেষ করলাম। জয় গুরু। দিদি আসো, 3 জায়গায় 2 যা হয়ে গেল, 1 জায়গা কেন বাকি থাকে? আসো। আরে যা হতে পারো, সবারই অভিজ্ঞতা তো আলাদা আলাদা না। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देव महेश्वरम गुरु देव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। এখন বাবা আমাদের বাড়ি গেছেন একবার, পাঁচিহালের একটা ভাই, তার মেয়েকে আমার চা হয়েছে, তার বাবাকে নিয়ে গেছে নতুন জামাই বাড়ি দেখাবে। বাবা তো তখন আর অন্য জায়গায় যেত না, এই কিছুর মধ্যেই তো বেশি, কলকাতা তো অত হয়েছিল না তো। তা আমাদের বাড়ি গেছে, আমি তখন বেশি আমার বয়স নেই, আমার তখন ছোটো ছেলে একটা, মেয়ে প্রথমে। তারপর বাবাকে প্রণাম করছে সবাই, আমি বাবাকে যখন প্রণাম করছি, বাবার প্রণাম তো দূরের কথা, খালি বাবাকে দেখছি মুখে দিকে। অনেকক্ষণ দেখার পরে বলছে মা তুই কিছু বলবি, আমার ভেতরটা আটচাট করছে, বাবাকে কখন বলবো যে বাবা আমি তোমাকে দীক্ষা নেবো। দীক্ষা আমি কিছু জানিই না তখন, দীক্ষা নেবো। তারপরে সবাই চলে গেছে, বসে বসে খাওয়া দাওয়া হলো। আবার বলছি বাবা আমি না তখন অত বুঝি না, আমি জানি আমার জন্মদাতা বাবা, ঠাকুর বলে অত বুঝি না। বাবা কানে কানে বলছি বাবা আমি না তোমার থেকে দীক্ষা নেবো। বলছে মা এত লোক কেউ বলে না, তুই বলছিস কি? আমার তো বড় ফ্যামিলি, অনেক লোক, আমরা 14টা যা, কেউ বলেনি তুই বলছিস? মানে হ্যাঁ ঠাকুর আমার কি মনটা হচ্ছে, তোমাকে দেখে আমার খুব ভালো লেগেছে। তাহলে আচ্ছা ঠিক আছে, তো স্বামীকে জিজ্ঞেস কর। তখন আমাদের মিষ্টির দোকান চেদলা, ঠাকুরপো আর তোমার দাদা থাকে। আমি বলছি বাবা বলছে তাহলে তুই একবার জিজ্ঞাসা কর তুই স্বামীকে। দাদা আসতেই বলছি আমি ঠাকুরের থেকে দীক্ষা, তুমি দীক্ষা নেবে? বলে হ্যাঁ। বলছে সম্পা তো ছোট, তুমি কি করে করবে কাজ? ঠিক করবো আমি, এত সংসারে কাজের মধ্যে তুমি পারবে? বলে হ্যাঁ দিদি করে, বড় ভাসুর করে, মা করে, আমি কেন পারবো না, আমিও ঠিক সময় করে নেবো। বলে ভাই বাবা বলে দিল, ঠাকুর ঘরে দীক্ষা হলো। দীক্ষা হয়ে যেতে খুব আনন্দ, বাবার কাছে খালি আসার জন্য ছটফট করছি, কখন কাজটা সেরে আসবো। আমাদের বড় ফ্যামিলি, রান্না টান্না করে। বাবা তুমি কি খাবে, খাবার আনবি করে? মানে হ্যাঁ। বাবা তো আমার সুগার নেই, বাবা তোমার লুচি, আলু ভাজা, বেগুন ভাজা, তারপরে এইসব খেতে খুব ভালোবাসেন। তাড়াতাড়ি করে আসবো, এসে 4টের সময় আসবো, 5:30 5টার সময় আবার বাবাকে দিয়ে চলে যাবে। এরকম করে কিছুদিন কাটে। আবার একদিন এসেছি, আমার দাদা সুগান এসেছে, আসতে বলছি বাবা তুমি আমাদের বাড়ি যাবে? মা আমাকে নিয়ে যাবি, কেউ কিছু বলবে না? আমি কেন বলবে, ঠাকুরকে নিয়ে যাবো, কেন বলবে? বলে নিয়ে গেছি। বলছে আই তোদের বাড়ি থাকবো রাত্রিরে, খুব আনন্দ। বাবা থাকবো, তুমি কি খাবে? বলে যা করে দিবি তাই খাবো। বাবা তখন ভাত খেতে, রুটি খেতে। তারপরে দিনের আমি যা যা করেছি, আমাদের সংসারে আগে রান্না হয়ে গেছে, বড় সংসার, আমাদের 20-40টা লোক,
হয়ে যেতে তারপরে বাবা খাবার করে বাবাকে এবার আমার উপর ঘরে শুতে দিয়েছি। বলছে মা আমি খাটে শোবো না, আমি নিচে শোবো। নিচে বিছানা করে দিচ্ছি, ঋষিদা শুধু গেছে, ঋষিকে শোতে দেয় খাটে, আমাকে নিচে বিছানা করতে। তারপরে আমি বিছানা, তখন ভাই কারেন্ট নেই, কিছু নেই, এবার ফাঁকা, হাত পা বাবার খালি পদ সেবা করছি, হাত পা খালি। মা তুই ঘুমাবি না? আমি বাবা যাচ্ছি, তুমি একটু ঘুমাও না, এত গরম কী করবো। বলছে কিচ্ছু গরম নেই, আমার কিছু গরম হবে না, দুদিকে আমাদের গেট আছে, ঘরে এদিকে বারান্দা আছে, খুলে দিয়েছি, হাওয়া আসছে। বলছে কিচ্ছু অসুবিধা হবে না। তারপরে বাবা সকালবেলা বাবা ঘুমায় চলে, তাড়াতাড়ি উঠে পড়েছি, 4টার সময় উঠে বাবার মুখে জল, হাত ধোয়া, মুখ ধোয়ার জল দিয়ে, তুমি চা খাবে তো? বলছে চা করবি এক্ষুনি? বলে হ্যাঁ বাবা আমি তোমাকে চা করে দিচ্ছি। বলে চা করে দিয়েছি, সে বলছে মা আমি চলে যাবো এক্ষুনি। কেন বাবা কিছু অসুবিধা হচ্ছে? বলছে অসুবিধা নেই, তোর তো খাটুনি হচ্ছে। আচ্ছা আমার কিচ্ছু খাটুনি হয়নি, তুমি এসেছো কত আনন্দ। বলে বাবাকে বলছে বাবা টিফিন করে দেবো? বলছে তাহলে মুড়ি আলু ছেঁচকি করে দিই, কাঁচা লঙ্কা দিয়ে আলু ছেঁচকি, আর কিচ্ছু সে কিছু করবে না। তারপরে বাড়ির সবাই মা আমার জায়গা শুধু এসেছি,